আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের একটি ধামাকা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই সন্ধ্যার ক্লাসে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অলরেডি টপিকটা দেয়া আছে, সেটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং নিবন্ধন পরীক্ষা। এছাড়াও যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটির আয়োজন, এবং যে ক্লাসের মধ্যে বিগত সালের প্রশ্নগুলো A to Z আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। আর এর সাথে সাথে যারাই জয়েন করেছেন ক্লাসটি শেয়ার করে দিন। শোনা যাচ্ছে কিনা দেখেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ফরিদা খাতুন জয়েন করেছেন। আর এই যে জয়েন করবে সে হচ্ছে একটা শেয়ার দিয়ে ফেলবেন এসে, আর বলবেন যে শেয়ার ডান। আপনার শেয়ার হলেই শেয়ার ডান। আজকে যদি 500 জন স্টুডেন্ট জয়েন করে, আমি আজকের এই ফ্রি ক্লাসটি একটানা চালাবো, কথা দিলাম। মধ্যখানে আর কোনো প্রকার কথা হবে না, শুধু পড়াশোনা, শুধু প্রশ্নের সলভ, ব্যাখ্যা সহ এটাই শুধু আপনাদেরকে করাবো। আচ্ছা, দ্রুত আমি একটু সময় নিব, 1 মিনিট সময় নিয়ে ডান লিখে দিবেন, শেয়ার ডান। ওকে, শেয়ার ডান লিখে দিবেন। আচ্ছা, আমাদের যারাই জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব হচ্ছে আজকের ক্লাসটি শেয়ার দিয়ে দিবেন আপনারা। ঠিক আছে, আজকে প্রাইমারি প্রধান শিক্ষক এবং নিবন্ধন পরীক্ষা প্লাস বিসিএস, এই যে বিসিএস পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি। সাউন্ড আর একটু ক্লিয়ার হলে ভালো শোনা যেত। আশা করি যে এখন শোনা যাচ্ছে। দেখেন তো এখন শোনা যাচ্ছে কিনা। আমাদের সাথে ময়মনসিংহ থেকে জয়েন করেছেন একান্ত আপন আগে ক্লাসটি শেয়ার করে দেন। আমাদের রাশেদ খাতুন মিলন, রাশেদ খান মিলন, তারপরে হচ্ছে হাফিজ আক্তার, আমাদের শেয়ার ডান লিখেছেন রাজীব হাসান, থ্যাংক ইউ সো মাচ। তারপরে শেয়ার ডান, আরো শেয়ার ডান, শেয়ার বলতে হবে অনেক, যেহেতু ফ্রি ক্লাস দিচ্ছি আপনাদের কাছে একটাই চাওয়া। আমাদের আরো অনেকে জয়েন করেছেন, একজন বলেছেন সাউন্ড সমস্যা আছে। আশা করি যে এখন সাউন্ড সমস্যা আছে নাই নেই, তাহলে অনেকেই বলতো সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। আপনারা একটু দ্রুত শেয়ার দিয়ে ডান লিখে দেন, শেয়ার করে ডান লিখে দেন। কে কয়টা শেয়ার করেছেন পাশে একটু লিখে দেন, আমি আপনার নাম ধরে এখানে বলবো। আব্দুল কাদের শেয়ারটা লিখেছেন, মনির হুসাইন শেয়ারটা লিখেছেন। আচ্ছা, শেয়ারটা লিখেছেন ফরিদা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। বুশরা শেয়ারটা লিখেছেন। সাউন্ড কেমন জানি অডিটোরিয়াম রুমের মতো শোনা যাচ্ছে। আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার কিনা? আবু ইউসুফ শেয়ারটা লিখেছেন। নুসরাত জাহান নাজমা শেয়ারটা লিখেছেন, থ্যাংক ইউ আপু। ভাই যারাই শেয়ারটা করেছেন। তারপরে ওয়াজকিড ডেভিড শেয়ারডান করেছেন। তারপরে রাবিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই 3টা শেয়ার করেছেন। রাজীব হাসান 3টা শেয়ার করেছেন, থ্যাংক ইউ। আমাদের কথা দিচ্ছি 500, মিনিমাম 500 জয়েন করতে হবে, আদারওয়াইজ ক্লাস শুরু করব না। ইয়েস, ফরিদা খাতুন 6টা শেয়ার করেছে। এবং আপনারা আমাদের এই ক্লাসগুলো যারা ফ্রিতে করছেন তাদেরকে একটু বলবো, তারা হচ্ছে ক্লাসে রিয়াকশন ইউজ করবেন। ওকে, রুবি শেয়ারডান লিখেছেন, কাইয়ুম শেয়ারডান লিখেছেন। তারপরে আমাদের আল আমির হোসেন রুবাই শেয়ারডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনার জন্য ভালো আছেননি? ইয়েস, আমি ভালো আছি। তারপরে সাউন্ড ক্লিয়ার। আমাদের চাঁদপুর নোয়াখালী থেকে যারা জয়েন করেছে তারা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলছে, যেহেতু আমি পারি সিলেটের ভাষা আমি কথা বলতে পারি। আচ্ছা, দ্রুত শেয়ার করতে হবে, একটু শেয়ার করতে হবে। এখন ক্লিয়ার? আদর বলছে যেহেতু এখন ক্লিয়ার, কিন্তু আদর
শেয়ার কিন্তু হচ্ছে না আমাদের। আমি বলেছি 500 জন জয়েন করা ব্যতীত আমি ক্লাস স্টার্ট করব না। 500 মিনিমাম 500 জয়েন করতে হবে। আর অল্প বাকি আছে, আর অল্প। স্যার খাইছেন নি? ইয়েস, আমি খেয়েছি, আমি খাইছি। এখন আর ক্ষুধা নেই, কি জানি বলে এটাকে, পেটে ভোক নেই। আচ্ছা, শেয়ারটা লিখেছেন আমাদের রুবেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আর অল্প বাকি আছে, তারপরে আমি আমার ক্লাসটি আমি শুরু করতে চাচ্ছি। ওকে ওকে, দ্রুত দ্রুত শেয়ার করে দিতে হবে, দ্রুত শেয়ার করে দিতে হবে। আমি কথা দিচ্ছি, আমার ক্লাস যখন চলবে তখন আর কোনো কথা হবে না। একবারে সর্বশেষ প্রশ্ন পর্যন্ত আমি এক টানাই পড়াবো, ব্যাখ্যা দিব এটা কেন এবং কিভাবে প্রশ্নগুলো আসতে পারে নিবন্ধন পরীক্ষাতে, প্রাইমারি পরীক্ষাতে, বিসিএস পরীক্ষাতে এবং 10 থেকে 20তম গ্রেডের যেই পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি আজকের সাধারণ জ্ঞান এই ক্লাস থেকে অন্তত শেষে বলতে হবে যে না, আমি আসলে কিছু শিখতে পেরেছি, এটা অন্তত আপনি বলবেন। ওকে, যেহেতু আমাদের কথা অনুযায়ী আপনারা আমার ওয়াদা আমি এখন পালন করব। যেহেতু আমি কথা দিয়েছি যে আমাদের এখানে যদি 500 ভাই বোন জয়েন করে তাহলে আমি আমার ক্লাস শুরু করবো। 500 জন অলরেডি হয়ে গেছে, প্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি শুরু করছি প্রথম প্রশ্নটা দিয়ে। বলেন, পৃথিবীর কোন দেশে প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত? এটা হচ্ছে যারা প্রাথমিকে পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। পৃথিবীর কোন দেশে প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত? দেখেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে দ্বিতীয় ধাপে এই প্রশ্নটা এসেছে 2019 সালে। সেটা কি কানাডা হবে, ফিনল্যান্ড হবে, নাকি ইংল্যান্ড হবে, নাকি যুক্তরাষ্ট্র হবে? এটাই মূলত জানতে চাচ্ছে। তাইলে এটা কানাডা হওয়ার কথা না, কারণ কানাডা অনেক বড় দেশ, শিক্ষার মানও অনেক ভালো, বাট জনসংখ্যা কম, কিন্তু সেখানে প্রাইমারি শিক্ষা মান অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম আছে। তাহলে কি ফিনল্যান্ড না ইংল্যান্ড না যুক্তরাষ্ট্র? তাহলে কানাডা হচ্ছে না, এটা নিশ্চিত। ইংল্যান্ডও হচ্ছে না, এটা নিশ্চিত। যুক্তরাষ্ট্র হচ্ছে না, এটা নিশ্চিত। তাহলে সঠিক অ্যান্সার হবে ফিনল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে অনেকেই দেখছি অ্যান্সার করেছেন। কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন আমাদের সাকওয়াত ভাই, বলছেন 500 তো প্লাস হয়েছে। হ্যাঁ, আমি ক্লাস শুরু করেছি ভাই। তারপর নার্গিস সঠিক অ্যান্সার দিয়েছেন। আমাদের খাদিজা আক্তার সঠিক অ্যান্সার হয়েছে। আব্দুল আহাদ সঠিক অ্যান্সার করেছেন। তারপরে রোজিনা আক্তার অ্যান্সার করেছেন। সাইফুল ইসলাম, সুমি, রিদওয়ান, সাদিয়া, রোবেয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে আপনারা অনেকেই দেখে অ্যান্সার করেছেন, তার মানে এই প্রশ্নটা আপনি আগে পড়েছেন। প্রাইমারি শিক্ষা যে দেশে যত নিম্নমানের, সেই দেশে উচ্চশিক্ষার হার তত কম। ঠিক আছে, প্রাইমারি শিক্ষাকে উন্নত করতে হয়। 2 নং প্রশ্ন, কোন দেশটির সাথে সমুদ্র সীমা নাই? সমুদ্র সীমা নাই মানে হচ্ছে সমুদ্র সংযোগ নাই। ওই দেশে নদী আছে বাট সমুদ্র নেই। ঠিক আছে, কোন দেশে সমুদ্র সীমা নাই? এটাও দেখেন 2019 সালেই প্রশ্নটা এসেছে। হ্যাঁ, দেখি ঝটপট অ্যান্সার করবেন, ঝটপট অ্যান্সার করবেন। আমি একটু জানতে চাচ্ছি এই প্রশ্নের অ্যান্সার কারা কারা পারেন। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নাই? অর্থাৎ এমন একটা দেশ যে দেশের ভিতরে নদ নদী আছে কিন্তু সমুদ্র নাই, এটাকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। এটা কি বলা হয়? এটাকে বলা হয় ল্যান্ডলক। এই যে ল্যান্ডলক কান্ট্রি মানে কি? ল্যান্ডলক কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে স্থল বেষ্টিত দেশ। স্থল বেষ্টিত দেশ, স্থল বেষ্টিত দেশ, এগুলাকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। আচ্ছা, তাহলে ল্যান্ডলক কান্ট্রি বলতে কোন কোন দেশকে? দক্ষিণ এশিয়াতে 3টা দেশ আছে, আপনারা মনে রাখবেন আনেবু দিয়ে। আনেবু, আনেবু মানে কি? এই যে আতে হলো আফগানিস্তান, এই দেশটার সাথে সমুদ্র যোগাযোগ করে যেতে পারবেন না। তারপর হচ্ছে নে ফর নেপাল, নেপালে নদী আছে বাট সমুদ্র নেই। আরেকটা হচ্ছে ভুটান, এটা চারপাশ দিয়ে স্থল বেষ্টিত, যার কারণে এটার সাথে সমুদ্র যোগাযোগ নেই। তাহলে বলেন এখানে কোনটা আমরা পেয়েছি? এখানে পেয়েছি নেপাল। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে নেপাল। যারা যারা নেপাল অ্যান্সার দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। অনেকে বলছেন আয়েশা সিদ্দিকা পাকিস্তান বলেছেন, না, পাকিস্তানের সাগরের সাথে যুক্ত আছে। ইসমাইল খান নেপাল বলেছেন,
জাহাঙ্গীর আলম নেপাল বলেছেন। সুরভি সঠিক অ্যান্সার দিয়েছেন। আমাদের বুশরা জান্নাত সঠিক অ্যান্সার দিয়েছেন, কিন্তু এখানে আসলে ভুটান অপশন ছিল না সুরভি। তারপরে হচ্ছে সন্দীপ সঠিক অ্যান্সার করেছেন। উজ্জ্বল সঠিক অ্যান্সার করেছেন। তাজুল ইসলাম, তারপর হচ্ছে রুমা আক্তার, তারপরে যারা জান্নাত, জি যারা জান্নাতের অ্যান্সারটাও সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আমাদের এশিয়া মহাদেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে তিনটা দেশ, দক্ষিণ এশিয়ার তিনটি দেশ স্থল বেষ্টিত। দক্ষিণ এশিয়ার তিনটি দেশ স্থল বেষ্টিত, স্থল বেষ্টিত তিনটা দেশ। এই তিনটা দেশ কি কি? তিনটা দেশ হচ্ছে আনেবু। তিনটা দেশের নাম হচ্ছে আ নে ভু। এই যে আ নে ভু, আ ফর আফগানিস্তান, নে ফর নেপাল, ভু ফর ভুটান। আফগানিস্তান, নেপাল, ভুটান, এই তিনটা দেশের সাথে সমুদ্র যোগাযোগ করা যায় না, অর্থাৎ জাহাজ ভিড়বে না। এখানে নদী আছে, বাট এখানে সমুদ্র নেই। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যদি ক্লিয়ার হয়ে থাকে ডান লিখবেন, অথবা বলবেন যে আলহামদুলিল্লাহ 2 নাম্বার ডান। আলহামদুলিল্লাহ ডান, ডান লিখে দেন, দ্রুত ডান লিখতে হবে। তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমি। আজকের ক্লাসটি আমি বলছি, আমি একটা নাই ক্লাসটি নিব। আজকের ক্লাসটি যারা নোট করবেন অনেক কিছু পাবেন, অনেক প্রশ্নের উত্তর যেগুলো আপনার ভিতরে ঘুরপাক খাচ্ছিল, আজকের এই ক্লাসে আপনার এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। ডান ডান, ওকে ফাইন। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আসেন, পরের প্রশ্নে কি আছে দেখেন। পরের প্রশ্নে বলা আছে পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতাকে। এখানে কয়েকজন বিজ্ঞানী একসাথে কাজ করেছিলেন পাটের জীবন রহস্য উন্মোচন করার জন্য, ঠিক আছে, এবং তারা সফলভাবে এটা সফল হয়েছেন কত সালে? 2010 সালে। এই যে 2010 সালে তাদের সেই গবেষণাটা সফল হয়েছে। তাহলে 2010 সালে সফল হয়েছে যে পাটেরও জীবন আছে। শুধু পাট না, এই দলটা পেঁপে এর জীবন রহস্য পর্যন্ত, পেঁপে এর জীবন রহস্য পর্যন্ত উদ্যাপন মানে আবিষ্কার করেছেন যে পাটের জীবন আছে, তারপর পেঁপের জীবন আছে, এরকম একটা দল। এই দলের নেতাকে, এই প্রশ্নটা দেখেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 19 সালের কিন্তু। তাহলে এই প্রশ্নের অ্যান্সার যারা যারা পারেন কে হবে? ফরিদুল আলম নাকি মাকসুদুল আলম না শহীদুল আলম নাকি জলিল? অনেকে কি করে শেষের অংশ মুখস্থ করে আলম। তা আলম তো এখন সব জায়গাতে আলম আছে, এখন আলম দিয়ে কি করবেন আপনি? তাহলে এই আলম সে আলম না, এই আলম হচ্ছে মাকসুদুল আলম। ইয়েস, এই যে আমাদের তানিয়া অ্যান্সার করেছেন, ইনামুল অ্যান্সার করেছেন, মাশরুবি মেহেরি অ্যান্সার করেছেন, হাওলাদার সাহেব অ্যান্সার করেছেন, আমাদের সাজেদা অ্যান্সার করেছেন, সানজিদা অ্যান্সার করেছেন, অনেকেই দেখি সঠিক অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ। রোকসানা ইয়াসমিন অ্যান্সার হয়েছে আপনারটা। তারপরে থাসটিন হালিমা আক্তার সঠিক অ্যান্সার। আব্দুল্লাহ আহাদ অ্যান্সার করেছেন। তাজুল ইসলাম অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ। যারা যারা এখনো অ্যান্সার করেন অ্যান্সার করবেন। আবার প্রতিটা প্রশ্নের আশা করি যে আপনারা অন্তত টাইপ করবেন। এই টাইপ করার মাধ্যমে আপনার পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? টাইপ করতে হবে, আপনাকে অ্যান্সার করতে হবে। অন্তত ক খ লিখবেন, ক খ গ ঘ, অথবা ABCD লিখবেন, ঠিক আছে? ABCD লিখবেন। তাহলে আমরা পরের প্রশ্নে যাব। তাহলে পরীক্ষার বিগত সালে যে প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করছি, সেই এর মধ্যে 3 নং প্রশ্নটা কার কার হয়েছে ডান লিখবেন। যার যার হয়েছে ডান লিখে দেন। দ্রুত ডান লিখলেই আমি পরের প্রশ্ন যেতে পারছি। দ্রুত ডান লিখে দিবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের অনেকেই অ্যান্সার করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। ডান লিখেছেন অনেকে। পরের প্রশ্ন আসেন, কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? আচ্ছা, কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কা, ভারত, যুক্তরাজ্য নাকি ইসরায়েল? যুক্তরাজ্য নাকি ইসরায়েল? এই প্রশ্নের অ্যান্সার যারা পারেন দিতে থাকেন। এর প্রাসঙ্গিক কিছু বিষয় আমি আপনাদেরকে একটু পড়ায় নিই। যেমন সতর্ক থাকতে হবে আমাদের
যদি বলা হয় বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী, বিশ্বের প্রথম মুসলিম মহিলা পিএম মানে প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে বেনজির ভুট্টো হবে। উনি পাকিস্তানের, হ্যাঁ, বেনজির ভুট্টো, উনি হচ্ছেন পাকিস্তানের। আর যদি পরীক্ষাতে আপনাকে এভাবে প্রশ্নটা করে যে বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টকে, নারী প্রেসিডেন্ট যদি বলা হয়, নারী প্রেসিডেন্ট, অনেকে অ্যান্সার করছেন, সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাঁ, নারী প্রেসিডেন্ট কে বলেন তো? উনি হচ্ছেন লিওনেল মেসির দাদি ইসাবেলা পেরন। এই যে ইসাবেলা পেরন, উনি কিন্তু আর্জেন্টিনার। ওনার বাড়ি কোথায়? আর্জেন্টিনা। তো দেখেন এই আর্জেন্টিনার, আমি যে একটু আগে বলেছি মেসির দাদি, ওটা ভুয়া কথা, জাস্ট মনে রাখার জন্য আমি বলেছি। তাহলে ইসাবেলা পেরন উনি হচ্ছেন বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট। আর যদি বলা হয় প্রধানমন্ত্রীটাকে, তাহলে প্রধানমন্ত্রী যদি বলা হয় বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বা পিএম, বিশ্বের প্রথম নারী পিএম বা প্রাইম মিনিস্টারকে, এটার নাম হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েকে। শ্রীমাভো বন্দর নায়েকে, ওনার বাড়ি কিন্তু শ্রীলঙ্কাতে। অপশনের মধ্যে দেখেন তো শ্রীলঙ্কা আছে কিনা? ইয়েস, অনেকে অ্যান্সার করেছেন। আলপনা আক্তার অ্যান্সার করেছেন, সোহেল রানা অ্যান্সার করেছেন, তারপরে চায়না অ্যান্সার করেছেন, সাদিকুর রহমান সাদিক সঠিক অ্যান্সার করেছেন, তারপর রুবাই সঠিক অ্যান্সার করেছেন, তারপরে এখানে আল আমিন, তারপরে এখানে সুধা, সাবরিনা সঠিক অ্যান্সার হয়েছে আপনারটা, তারপরে আমাদের রাজু জোসনা সঠিক অ্যান্সার হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে আছে এই যেটা শ্রীলঙ্কা। শ্রীমাভো বন্দরনায়েকে হলো বিশ্বের প্রথম নারী প্রাইম মিনিস্টার, আর ইসাবেলা পেরন হচ্ছে বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট। তাহলে একটা হচ্ছে প্রেসিডেন্ট আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী, পার্থক্য আছে। যদি আপনাদের পরীক্ষার মধ্যে আসে যে বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্টের নাম কি, হ্যাঁ, ওনার নাম কি? আহমেদ সুকন্নের মেয়ে মেঘবতী সুকন্য পুত্রী। ঠিক আছে, আমি একটু লিখে নেই। বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট যদি বলা হয়, বিশ্বের প্রথম নারী মুসলিম প্রেসিডেন্টকে, ওনার নাম হচ্ছে আহমেদ সুকন্নের মেয়ে মেঘবর্তী সুকন্য পুত্রী, মেঘবর্তী সুকর্ণ পুত্রী। উনি হচ্ছেন ইন্দোনেশিয়ার। আহমেদ সুকন্নর বড় মেয়ে, আহমেদ সুকর্ণ, যিনি ইন্দোনেশিয়ার জাতির জনক, সে আহমেদ সুকন্নের মেয়ের নামে হলো মেঘবর্তী সুকন্য পুত্রী। এই মেঘবর্তী সুকন্য পুত্রী হচ্ছে বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট, বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট। ঠিক আছে। আর যদি বলা হয় বিশ্বের প্রথম মুসলিম মহিলা বা নারী প্রধানমন্ত্রীকে, তখন হবে বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো কিন্তু পাকিস্তানের। আর শ্রীমাভো বন্দরনায়েকে উনি হচ্ছেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। এখানে কিন্তু মুসলিম শব্দটা লাগাই নেই। যদি শুধু নারী প্রধানমন্ত্রী বলে শ্রীমাভো বন্দরনায়েকে, শুধু বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টকে, তখন হবে ইসাবেলা পেরন। আর যদি বলা হয় যে মুসলিম প্রথম নারী প্রেসিডেন্টকে, তখন হবে এই যে মেঘবর্তী সুকন্য পুত্রী। থ্যাংক ইউ, আমাদের বিপ্লব রানী অ্যান্সার করেছেন। ওকে, তাইলে কি ডান? আমি কি পরের প্রশ্নে যাব কিনা বলেন? আপনারা ডান লিখবেন অথবা নেক্সট লিখবেন, নেক্সট, তখন আমি বুঝবো যে পরের প্রশ্নে যেতে বলছেন। নেক্সট অথবা ডান অথবা রিঅ্যাকশন ইউজ করবেন। হ্যাঁ, ওকে ফাইন, আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এখানে আছে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
ঠিক আছে, এটাও পরীক্ষাতে এসেছে। আবার নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা এসেছে। হ্যাঁ, নিবন্ধন, নিবন্ধন, তারপরে বিসিএস, তারপরে 10 থেকে 20তম গ্রেডের 20তম গ্রেডের পরীক্ষাতেও এই প্রশ্নটা এসেছে। সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়? বীর প্রতীক 4টা ক্যাটাগরিতে খেতাব দেওয়া হতো। ঠিক আছে, এর মধ্যে একটা হচ্ছে বীর শ্রেষ্ঠ, যারা হচ্ছে বীর শ্রেষ্ঠ খেতাব 7 জন পেয়েছিল। আরেকটা হচ্ছে বীর উত্তম, 2 নাম্বার খেতাব। 3 নাম্বার খেতাব যেটা, সেটা হচ্ছে বীর বীর বিক্রম। আর 4 নাম্বার খেতাব সেটা হচ্ছে বীর প্রতীক। এগুলো সিরিয়ালি। ঠিক আছে, তাহলে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, আর একটা হচ্ছে বীর প্রতীক। তাহলে কয়জন নারীকে এই বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে? 7 জন, 2 জন, 6 জন নাকি 5 জন? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার কে কে দিতে পারবেন দেখি? সঠিক অ্যান্সারটা আপনাদের কাছে আমি জানতে চাই। আচ্ছা, যারা 2টি লিখেছেন, 2টি, থ্যাংক ইউ। সিতারা বেগম এবং তারামন বিবি, 2 জন। কে কে? একজন হচ্ছে সেতারা বেগম, সেতারা বেগম, আরেকজনের নাম কি? তারামন বিবি, তারামন বিবি। এই 2 জন মহিলাদের মধ্য থেকে মুক্তিযোদ্ধা খেতাব পেয়েছে। এই 2 জন মহিলাদের মধ্য থেকে মুক্তিযোদ্ধা খেতাব পেয়েছে। ওকে, হ্যাঁ, সেতারা বেগম এবং তারামন বিবি, সেতারা বেগম, তারামন বিবি, এই 2 জন মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছেন। আবার একজন আছে সর্বকনিষ্ঠ খেতাব, শহীদুল ইসলাম লালু। সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে, ওনার নাম হচ্ছে শহীদুল ইসলাম লালু। শহীদুল ইসলাম লালুটাকে, উনি হচ্ছে সবচেয়ে ছোট বয়সে সর্বকনিষ্ঠ মুক্তিযুদ্ধ খেতাব প্রাপ্ত, সর্বকনিষ্ঠ মুক্তিযুদ্ধ খেতাব প্রাপ্ত যে ব্যক্তি, তার নাম হচ্ছে শহীদুল ইসলাম লালু। উনিও বীর প্রতীকে পেয়েছিলেন। ঠিক আছে, উনিও বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওনার বয়স ছিল মাত্র কত জানেন? 12 বছর। 12 বছর। এই 12 বছর তার হচ্ছে একটা অবদান আছে, বিশাল অবদান রেখেছে। আপনারা একটা সিনেমা আছে ওনাকে নিয়ে, ওটা দেখবেন। আচ্ছা, এটা কি ডান? এটা ডান কিনা সবাই একটু বলে দেন। যদি হয়ে থাকে আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন ডান। ওকে, ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে আমরা যাই। দেখেন, এখানে আছে স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? হ্যাঁ, এটা কি স্কটল্যান্ডে নাকি মায়ামিতে নাকি লন্ডনে নাকি ম্যানচেস্টারে? এই প্রশ্নটাও দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? এটা কি স্কটল্যান্ডে, মায়ামিতে, লন্ডনে নাকি ম্যানচেস্টারে? তবে এতটুকু আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্কটল্যান্ডে না। স্কটল্যান্ড পায়া অনেকে কিন্তু বলছে আহা পেয়ে গেছে, এত সহজ প্রশ্ন করে, কিন্তু আপনার উত্তর হয় না। মায়ামিতেও না, তাহলে ম্যানচেস্টারেও না, তাহলে সঠিক অ্যান্সার লন্ডন। স্কটল্যান্ড ইয়ার্ড এটা হচ্ছে লন্ডনে অবস্থিত। স্কটল্যান্ড ইয়ার্ড এটা হলো লন্ডনে অবস্থিত। জি, জামাল সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপরে হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছেন পপি। তারপরে হলো ফারিহা জান্নাত সঠিক অ্যান্সার দিয়েছেন। আব্দুর রহমান সঠিক হয়েছে। শিমুল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপরে হচ্ছে নুরুজ্জামান সঠিক অ্যান্সার হয়েছে। তানজিনা খাতুন সঠিক অ্যান্সার হচ্ছে। আয়েশা জান্নাত নীলা সঠিক হয়েছে। হাবিবা আক্তার বিপা, তারপরে মমিন সঠিক হয়েছে। আফরিন সুলতানা সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরটাই সঠিক, আপনারা সঠিক অ্যান্সারই দিয়েছেন। তার মানে হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড এর অবস্থান এটা কোথায়? এটা হচ্ছে লন্ডনে অবস্থিত। লন্ডনে অবস্থিত। ডান বলেন, আপনারা বলবেন
নেক্সট অথবা ডান, নেক্সট অথবা ডান, এটা লিখতে হবে। ঠিক আছে, হয় লিখবেন ডান, অথবা লিখবেন নেক্সট, অথবা লিখবেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এটা কি 6 ডান। ঠিক আছে, এটাও লিখতে পারেন, তাহলে সোয়াবও হলো, ক্লাসও করা হলো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ডান, অথবা নেক্সট লিখবেন, অথবা শুধু ডান লিখবেন। ঠিক আছে, ওকে ওকে, ডান ডান, ইয়েস, ডান বাম অনেকে লিখেছেন। নেক্সট, এখানে আছে মাৎসন্যে কোন শাসন আমলে দেখা দেয়? মাৎসন্যে, এই যে মাৎসন্যে, এটা মূলত একটা শব্দ, এটা পরবর্তীতে অনেক পরে এটা ব্যবহার করা হয়েছে। এই মাৎসন্যে সপ্তম থেকে অষ্টম শতকে হয়েছিল, সপ্তম থেকে অষ্টম শতকে। ঠিক আছে, এই প্রশ্নটা 41তম বিসিএস এসেছে, সপ্তম থেকে অষ্টম শতকে হয়েছে। এটা হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর, রাজা শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর, 100 বছর পর এই মাৎসন্যায় হয়েছিল। মাৎসন্যায় শব্দের অর্থ কি? মাৎসন্যায় শব্দের অর্থ হলো পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা, ছোট মাছকে খেয়ে ফেলা। তাহলে পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা, এই মাৎসন্যায় শব্দের অর্থ। তাহলে এটা কোন শাসন আমলে হয়েছিল? কোন শাসন আমলে? এটা কি খিলজি শাসন আমলে হয়েছিল? না, খিলজি শাসন আমলে এই মাৎসন্যায় হয়নি। তাহলে কি সেন শাসন আমলে? না, সেন শাসন আমলেও মাৎসন্যায় হয়নি। মোগল শাসন আমলে নাকি পাল শাসন আমলে? তাহলে মোগল এই সময় হয়নি, তাহলে হয়েছে হচ্ছে পাল তাম্র শাসন আমলে, পাল তাম্র শাসন আমলে। এই প্রশ্নটাও দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, অর্থাৎ শশাঙ্ক বাংলার প্রথম রাজা ছিলেন, বাংলাদেশের জন্মগ্রহণ করে বাংলাদেশের প্রথম রাজা হয়েছিলেন বা প্রেসিডেন্ট হয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন সপ্তম শতকের স্বাধীন নরপতি এই শশাঙ্ক। শশাঙ্ক দেশটাকে ভালোই চালিয়েছিলেন, প্রায় 27 বৎসর তিনি শাসন করেছেন। কিন্তু তার মৃত্যুর পরে যেই লাউ সেই কদু হয়ে গিয়েছিল। বড় বড় রাজারা ছোট ছোট রাজাদেরকে থাপড়ে মেরে ফেলতেন, ছোট ছোট নেতাদেরকে উঠতে দিতেন না। তোমরা কি বুঝো? তোমরা বাচ্চা মানুষ, তোমরা ছাত্র মানুষ, এখন কি তোমাদের রাজনীতির সে বয়স হয়েছে? এগুলা বলে বলে তাদেরকে ক্রিটিসাইজ করতেন, তাদেরকে স্টপ করে দিতেন, বলতেন যে আমরা মুরব্বী মানুষ, আমরা হচ্ছে রাজনীতি ভালো বুঝি, আমরা হচ্ছে রাজনীতি করব। এভাবে ছোট ছোট যারা নেতা তৈরি হতে চাইতো তাদেরকে স্কিপ করে দিত, মেরে ফেলতো। তো এই যে এটাকে বলা হয়েছিল মাৎসন্যায়। আইন শৃঙ্খলার কোনো বালাই ছিল না, শুধু মব সৃষ্টি করা হতো, শুধু ধর মার সাইজ কর, এমন একটা বিষয় ছিল। সেই মোমেন্টটাকে কি নামে ইতিহাসে চিনা হয়? সেটাকে বলা হয় মাৎসন্যায়। মনে হয় যেন পুকুরের মধ্যে দেখবেন ছোট ছোট মাছ যদি ছাড়া হয়, পাঙ্গাইশ মাছ যদি থাকে অথবা বড় কোনো মাছ থাকে, তারা কিন্তু খায়া পুরাই খুশি। ছোট ছোট মাছ বড় মাছের সাথে ছাড়া যাবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এ পাল শাসন আমলে শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত আমার এ বাংলায় যে অরাজক অবস্থা চলে তার সাংকেতিক নাম মাৎসন্যায়। শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত বাংলায় যে অরাজক অবস্থা চলে তার সাংকেতিক নাম মাৎসন্যায়। ডান? ওকে, আলহামদুলিল্লাহ, ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসেন, কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? মুসলমানদের প্রথম যে শাসন সেটা কিন্তু সুলতানি শাসন, তাইলে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় কখন? কে বলতে পারবেন? 1527, 1523, 1526 নাকি 1524? একটা কথা বলে রাখি, বাবর এসে কিন্তু এই সুলতানি যুগটার অবসান ঘটিয়েছেন। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল
ইব্রাহিম লোদির সাথে, তাই না? প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। আর এটা হয়েছিল কার কার মধ্যে? বাবর বনাম ইব্রাহিম লোদি, এই দুইজনের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়, বাবর জয়লাভ করে। ঠিক আছে, তাহলে কত সালে বলেন? কত সালে? 1526 সালে। সাইফুল্লাহ, ইয়েস। তাহলে 1526 সালে এই সুলতানি যুগের অবসান হয়। 1526 সাল যারা যারা লিখেছেন আপনারটা হয়েছে। এই জন্য আমাদের আলিম রাবে ইসলাম আলিম হয়েছে, তারপরে কল্পনা আপনারা সঠিক হয়েছে, তারপর বিপ্লব রানী সঠিক হয়েছে, তারপর রতন খান আলামিন, তারপর হচ্ছে মেহেদিন না মহিউদ্দিন সঠিক হয়েছে, তারপরে সুমি আর সঠিক হয়েছে, রাবিয়া আক্তার আপনারটা সঠিক হয়েছে, তারপর পপি অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে সঠিক অ্যান্সার যেটা এটা আমরা পেয়ে গেছি, সেটা কোনটা? সেটা হচ্ছে 1526 সালে আমার ভারতবর্ষ থেকে এই সুলতানি যুগের অবসান হয়েছে। এই প্রশ্নটা দেখেন তৃতীয় ধাপে এসেছে প্রাইমারি পরীক্ষায়, তৃতীয় ধাপে এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসে, ব্যাখ্যা বিশ্লেষণ এগুলাই আসে ঘুরে ফিরে। ডান ডান, ওকে, ঠিক আছে। এবার আসেন পরের প্রশ্ন। সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? সৌরজগৎ বা সোলার সিস্টেম, ঠিক আছে, সোলার সিস্টেম যেটা সৌরজগৎ আপনারা বলেন, তাই না? সোলার সিস্টেম, এই যে সোলার সিস্টেমে প্ল্যানেট কয়টা আছে বা গ্রহ কয়টা আছে? মোট গ্রহ, তাহলে সৌরজগতে মোট গ্রহ কয়টা আছে? 8টি, 7টি, 6টি, 10টি। আচ্ছা, আমি যদি নিচ থেকেই ধরি, নিচ থেকে ধরি 10টি না, 6টি না, 7টি না, তাহলে সঠিক অ্যান্সার কোনটা? ইয়ামিন অ্যান্সার করেছেন, তার বাইজিদ আহমেদ অ্যান্সার হয়েছে, সুখী সঠিক অ্যান্সার করেছেন, আমাদের রুহুল আমিন সঠিক অ্যান্সার হয়েছে, আমাদের জয়নব সঠিক অ্যান্সার করেছেন, তারপরে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে উজ্জ্বল, রুহুল আমিন আবারও বলেছেন আলহামদুলিল্লাহ, সাজেদা আক্তার সঠিক অ্যান্সার হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে 8টি। কোনগুলো এগুলো? এই যে মোট গ্রহ 8টি, এই 8টা গ্রহ কি কি? যেমন একটা হচ্ছে বুধ, আরেকটা হচ্ছে বৃহস্পতি, বুধ বৃহস্পতি, তাহলে বুধ বৃহস্পতি, সৌরজগতের 8টি গ্রহ বুধ শুক্র পৃথিবী, বুধ শুক্র পৃথিবী সিরিয়ালে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, তারপর হচ্ছে বৃহস্পতি, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি, তারপর হলো শনি, আরেকটা হচ্ছে ইউরেনাস, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে নেপচুন। এই হচ্ছে 8টি গ্রহ। তাহলে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, 4 4 8, এই 8টা গ্রহ রয়েছে। বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। এই যে স্যার বাড়ছে, তো কোনটা বাড়ছে? আরেকটা গ্রহ পৃথিবীর মতো আবিষ্কার হয়েছে, কিন্তু এখনো নাসা সেটাকে স্বীকৃতি দিচ্ছে না। ঠিক আছে, নাসা সেটাকে স্বীকৃতি দিচ্ছে না, যার কারণে এখন পর্যন্ত আমাদের বিজ্ঞান বইতে আছে মোট গ্রহের সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, ওই যে কেপলার যেটা বলছেন, কেপলার তাই না? কেপলার ওইটা, তাই তো? হ্যাঁ, কেপলার যেটা, এটা আসলে নাকি একটা পৃথিবীর মতো নাকি একটা গ্রহ আছে, তবে এটা এখনো স্বীকৃত না। ঠিক আছে, কেপলার এখনো স্বীকৃত না। তার মানে এখন পর্যন্ত গ্রহের সংখ্যা যদি বলা হয় তখন 8টাই হবে। ওকে, আলহামদুলিল্লাহ, 9 ডান। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আসেন, কে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন? অপারেশন সার্চলাইট, এই যে অপারেশন সার্চলাইট পাকিস্তান বাহিনী পরিচালনা করেছিল 25শে মার্চ 1971 সালে। 25শে মার্চ 1971 সালে এটাকে বলা হয় কাল রাত। এই রাতে ঢাকা শহর সারা দেশে একটা অপারেশন পরিচালনা করে। এই অপারেশনের নামই হচ্ছে অপারেশন সার্চলাইট। কে করেছিল? ভুট্টু, টিক্কা খান, মোহাম্মদ আলী জিন্নাহ,
নাকি ইয়াহিয়া? কে বলতে পারবেন? কে বলতে পারবেন এটা সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার বুট্টু হবে না, টিক্কা খানো হবে না, মোহাম্মদ আলী জিন্না এটা হবে না। সঠিক অ্যান্সার ইয়াহিয়া। এই সে ইয়াহিয়া যিনি অপারেশন সার্চলাইটের নীল নকশা করেছিলেন। ঠিক আছে, নীল নকশা করে আমার দেশে কিভাবে একটা গণহত্যা চালানো যায়, কিভাবে জেনোসাইড চালানো হয়েছিল, পৃথিবীর ইতিহাসে নজির। এই কারণেই আমরা স্বাধীনতা চেয়েছি। আমরা স্বাধীনতা চেয়েছি কেন? কারণ পাকিস্তানের যে পরিমাণ জুলুম নির্যাতন ছিল, যেটা শেখ হাসিনার চেয়েও বেশি ছিল। এই কারণে আমাদের দেশ মানুষজন পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন আন্দোলনে নেমেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসলামকে এখানে দাঁড় করিয়েছে যে ইসলামের কারণে নাকি স্বাধীনতা যুদ্ধ হয়েছে। নো, এটা কখনো হতে পারে না। মূলত যুদ্ধটা হয়েছে দুইটা কারণে। একটা হচ্ছে তাদের ভৌগোলিক দিক থেকে পাকিস্তান অনেক দূরে, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান অনেক দূরে, মধ্যখানে হচ্ছে ভারত। এভাবে আসলে একটা দেশ হতে পারে না, এটা বিরল। আরেকটা কারণ সেটা হচ্ছে তাদের প্রচুর পরিমাণ জুলুম, এটা আমরা না বলে দিয়েছি। এই কারণে মূলত যুদ্ধটা হয়েছে। ঠিক আছে, এই কারণে মূলত যুদ্ধটা হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা পরের প্রশ্নে। এখানে বলা হয়েছে বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক। আচিক খুশিক এটাও প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষাতে এসেছে, নিবন্ধনে এসেছে। তাইলে আচিক খুশিক এটা মারমারা এই ভাষায় কথা বলে না, সাঁওতালরা এই ভাষায় কথা বলে না, চাকমারা এই ভাষায় কথা বলে না। তাহলে কারা বলে? গারো। এই সেই গারো, যারা হচ্ছে কোথায় থাকে জানেন? এরা হচ্ছে গারো পাহাড়ের পাদদেশে। এই যে গারো পাহাড়ের পাদদেশে গারোদের বাস, গারোদের বসবাস। তাহলে গারোদের বসবাস কোথায়? গারো পাহাড়ের পাদদেশে। গারো পাহাড়ের পাদদেশে এই গারোদের বসবাস। ঠিক আছে, গারোদের বসবাস হচ্ছে শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা ছাত্র মারছে বেশি, ঠিক বলছেন ভাই। এটা কেউ এখন স্বীকার করতে চায় না। ছাত্রদের কৃতিত্ব এটা ভুলে যেতে চায়। আমাদের গ্রামে একটা কথা বলে, কার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এখন ছাত্রদেরকে দেখতেই পারে না, মনে হয় যেন একটা অপরাধ করে ফেলছে। হ্যাঁ, ভুল যে করে না ছাত্ররা ব্যাপারটা তা না, গঠনমূলক সমালোচনা করেন, তাদেরকে হচ্ছে বুঝিয়ে দেন, কিন্তু না, তাদেরকে মানে কটাক্ষ করতে হবে। এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, বিশ্বাস মানে যারা হচ্ছে মানে কোনো একটা উপকার করে দেয় সে কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি না, শুধু নিজের স্বার্থটাই বেশি প্রায়োরিটি দেই। এটা একটা দুর্ভাগ্য জাতি হিসাবে আমরা পরিচিত। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কি হয়েছে? আমি পরের প্রশ্ন যাব। বলেন, এই প্রশ্ন যদি হয়ে থাকে আমি পরের প্রশ্নে যাচ্ছি। ডান লিখে দিবেন দ্রুত, আপনারা আরো দ্রুত করতে হবে। ওকে, এবার আসেন, ঢাকার ধুলাই খাল কে খনন করে? ধুলাই খাল এটা কে খনন করেছিল? এটাও কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষাতে এসেছে। এটা কি ঈসা খান, শায়েস্তা খান, পরি বিবি নাকি ইসলাম খান? তাইলে এটা কিন্তু ঈসা খান না, 12 ভূঁইয়াদের নেতা ছিল ঈসা খান। এই ঈসা খান কিন্তু সঠিক অ্যান্সার হবে না। শায়েস্তা খান, বাংলার সর্বশ্রেষ্ঠ সুবেদার হিসাবে কল্পনা করা হয় এই শায়েস্তা খানকে, এটাও সঠিক অ্যান্সার হচ্ছে না। পরি বিবি, উনি হচ্ছে শায়েস্তা খাঁর পালিত কন্যা। শায়েস্তা খাঁর কোনো সন্তানাদি ছিল না, মেয়েটাকে পালন করেছিল, মানে এটা কি বলে, এটা হচ্ছে পালক এনেছিল। আর এই ধুলাই খাল খনন কিন্তু যে ব্যক্তি করেছিলেন একটা মাত্র নাম বাকি আছে, তার নাম হচ্ছে ইসলাম খান। এই সে ইসলাম খান যিনি দোলাই খাল খনন করেছিলেন। ঠিক আছে, দোলাই খাল খনন করা হয় কত সালে? 1608 থেকে 1610 সালের মধ্যে। কারণ দোলাই খাল এটা মূলত হচ্ছে বুড়িগঙ্গা। ঠিক আছে, এই যে বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? বুড়িগঙ্গার পূর্ব নাম হচ্ছে দোলাই খাল। এই বুড়িগঙ্গার পানি এসে ঢাকা শহর তলিয়ে যেত। সর্বপ্রথম মুঘলদের আমলে 1608 থেকে 10 সাল 2 বছর ট্রাই করে তারপরে হচ্ছে
এই খালটা খনন করা হয়েছে এবং কি বাঁধ দেয়া হয়েছিল? ওকে ওকে, ইসলাম খান। ইয়েস, ইসলাম খান সঠিক অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ। পরের প্রশ্নে আসি, আমরা পরের প্রশ্নে যাব। আসেন, নিচের কোনটি প্রবাল দ্বীপ? প্রবাল দ্বীপ, ঠিক আছে, প্রবাল দ্বীপ কোনটি? কুতুবদিয়া, মহেশখালী, মনপুরা নাকি সেন্ট মার্টিন? এটা কোনটা হবে? এটা দেখি অ্যান্সার করে ফেলেন, আপনারা অ্যান্সার করবেন। কে কে অ্যান্সার করছেন আমি একটু দেখি। আমাদের 2 দিনের মুসাফির, এটা কি আপনার নাম? তারপরে হচ্ছে পান্না ইসলাম, তারপরে এখানে হালিমা সাদিয়া, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে, হালিমা সাদিয়াটা সঠিক হয়েছে। তারপরে হচ্ছে আমাদের সুখী, আপনারটা সঠিক হয়েছে। তারপর হচ্ছে রাহিমা সঠিক হয়েছে। তারপরে হেনা, হাসনা হেনা নিপু সঠিক হয়েছে। তারপর হচ্ছে সানিয়া আক্তার, আয়েশা জান্নাত নীলা, তারপর শরীফ উদ্দিন, হাওলাদার, আব্দুস সামাদ, তারপর হচ্ছে বিপ্লব রানী। ওকে, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন। আমাদের বালু, আমাদের মহিউদ্দিন সঠিক হয়েছে। মহিউদ্দিন আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন। মহিউদ্দিন, আপনি অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন। রুহুল আমিন, আপনার নামটা আমি কয়েকবার বলেছি, দেখেন আপনি অনেকগুলো। সোহেল রানা, আপনি অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন, আমার নামে নাম সোহেল রানা। তারপর হচ্ছে ফেরদৌস আক্তার, হ্যাঁ এই নামেও আমি অনেকগুলো উত্তর পেয়েছি। আফসানা মিমি জুই সঠিক অ্যান্সার হয়েছে। সোনিয়া খাতুন সঠিক অ্যান্সার হয়েছে। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার দিয়েছেন কি হাবিবা আক্তার বিপা। ওকে, তারপর কল্পনা সঠিক অ্যান্সার না, কল্পনা আপনারটা হয় নাই, বি হবে না, বি হবে না। ফারিহা সেতু, না ফারিয়া সেতু, হ্যাঁ আপনারটা হয়েছে। তারপর খলিলুর, আপনারা সঠিক হয়েছে। আরিফা সঠিক হয়েছে। রুমানা সঠিক, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে সেন্ট মার্টিন, তার মানে হচ্ছে সেন্ট মার্টিন। ওকে, এই সেই সেন্ট মার্টিন, এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আগে দেখি উত্তর দিচ্ছে, প্রশ্ন করার আগে উত্তর দেয় কিভাবে? না না, ওনাদের ওখানে নেটওয়ার্ক যায় না তো, যার কারণে নেটওয়ার্ক, অনেকে প্রত্যন্ত অঞ্চল থেকে করেন, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন কি? বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত, এইটাও নিবন্ধন পরীক্ষাতে এটা এসেছিল। হ্যাঁ, নিবন্ধন পরীক্ষাতে কিন্তু আমি এই প্রশ্নটা দেখেছি, আবার বিসিএস পরীক্ষাতেও এসেছে সেম প্রশ্ন, বিসিএসও আমি দেখেছি। তাহলে বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? মনপুরা চর কেন হবে? না না, আমাদের অনেকের অ্যান্সার অনেক পরে আসে। স্যার আমার অ্যান্সার দেখেন না, আমাদের ফাইরিজ কবির বলছেন আমারটা দেখেন না। দেখি, কেন দেখবো না আপনারটা? হ্যাঁ, অর্থাৎ অনেকগুলো যারা একসাথে করেন তো, তাই অনেকগুলো একসাথে হয়ে যায়। কুমিল্লা, আমিও সোহেল রানা। ও মাই গড, সোহেল রানা তাহলে অনেকে আছে। আমাদের চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে অনেকে জয়েন করছেন, তাই না? তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? আলাউদ্দিন খলজি, নো। আলাউদ্দিন খলজি না। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ইয়েস। যারা এটা দিয়েছে তাদেরটা সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, সঠিক হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এই 1200 কত সালে বলেন তো? 1204 খ্রিস্টাব্দে, 1204 খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেছিলেন, বঙ্গ জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। 1204 খ্রিস্টাব্দে, 1204 খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেছিলেন। জি, তবে ইখতিয়ার উদ্দিন কিন্তু মারা গিয়েছিলেন কবে জানেন? 2 বছর পরে। সুখের দিনে মানুষ থাকে না, মৃত্যু হচ্ছে 1206 খ্রিস্টাব্দে, 2 বছর পরেই তিনি মারা গিয়েছিলেন। ইখতিয়ার উদ্দিন যখন সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করলেন, তখন এই বাংলায় বিভিন্ন ওলি আউলিয়া গাউস কুতুব আসতে শুরু করলেন। খান জাহান আলী আসলেন, তারপরে হচ্ছে 12 আউলিয়া আসলেন চট্টগ্রামে, আবার সিলেটে আসলেন 360 আউলিয়া। এভাবে এসে তারা ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দিলেন। ঠিক আছে, এই তো শুরু হলো মুসলিম শাসনের সূত্রপাত। কিন্তু বর্তমানে মুসলিম শাসন নাই। ঠিক আছে, বগুড়া থেকে শারমিন দেখছি, থ্যাংক ইউ। শারমিন বগুড়া থেকে দেখছেন।
বাংলা ক্লাস কবে হবে? জি ভাই, বাংলা ক্লাস হবে। আমার বাড়ি চাঁদপুর। কাদের? জেলা কোন উপজেলা? আমার হাজীগঞ্জ। আমার হচ্ছে হাজীগঞ্জে। হাজীগঞ্জ থেকে অনেকে দেখছি জয়েন করেছেন আপনারা। আচ্ছা, তারপরে তারপরে গেলাম পরের প্রশ্নে। আসেন, দেখেন, কচুরি পানা পানিতে ভাসে কেন? আচ্ছা, এটা কিন্তু আসলে ডেইলি সায়েন্সের একটা অংশ। কচুরি পানা পানিতে ভাসে কেন? পাতা হালকা বলে। তা পাতা হালকা হলে আপনার সমস্যা কি? এটা সঠিক হবে না। পানির ঘনত্ব বেশি বলে। কে বলছে? পানির ঘনত্ব হচ্ছে সমুদ্রে বেশি। সমুদ্রে কি কচুরি পানা ভাসতে পারে? একবার সার্কার হয়ে যাবে না? তা শিকড় শক্ত বলে। না, এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হলো? কাণ্ড ফাঁপা বলে। কাণ্ড ফাঁপা। এই কারণে কচুরি পানা কি করে? পানিতে ভাসে। ওকে, আমাদের খলিলুর রহমান আবার অ্যান্সার করেছেন। শরীফ উদ্দিন হাওলাদার আবার অ্যান্সার করেছেন। তারপরে হচ্ছে সিলেটের কে কে আছেন? আব্দুল আহাদ শরিক হয়েছে। হাফিজুর রহমান, শামসুন রহমান, ইয়েস। তারপর যে ফারিজ রহমান, হ্যাঁ আপনারটা এবার আমি কিন্তু নাম পড়েছি। অনেকে অ্যান্সার করেছেন। রংপুর থেকে অনেকে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে কাণ্ড ফাঁফা, দেখবেন কাণ্ডগুলো ফাঁফা। এই কারণে দেখা যাচ্ছে যে কচুরি পানাটা কি করে? পানির উপরে ভেসে থাকে। এই হচ্ছে কাহিনী। আমাদের আজকে যে ক্লাসটি নিয়েছে, ক্লাসটা কেমন লাগলো এটা হচ্ছে আপনারা বলবেন, ঠিক আছে? এখান থেকে যদি এখন প্রশ্ন আসে, আপনারা পারবেন কিনা বলেন। আপনাদের এতক্ষণ যে ক্লাস করলেন, এই ক্লাসে রিয়াকশন দিবেন, কমেন্টস করবেন, তারপরে আমাদেরকে জানাবেন এই সমস্ত ক্লাসগুলো আপনারা করলে বলেন তো প্রশ্ন আসলে পারবেন কিনা। এই টপিক থেকে যদি প্রশ্ন আসে আপনি পারবেন না? হ্যাঁ, পারবেন কিনা বলেন। ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফিরোজ কবির বলছেন ইয়েস। ওকে, ঠিক আছে। ওকে, অনেকেই পারবেন আশা করি। যে অল্প সময় হলেও আমরা কিন্তু অনেক তথ্য দিয়েছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছেন খুব উপকৃত হবেন। এই পর্যন্ত যদি প্রথম থেকে পর্যন্ত যদি এই ক্লাসটি আবারও দেখেন, আবারও উপকৃত হবেন আপনারা, ঠিক আছে? আমি শুধু একটা প্রশ্নে পড়াইনি, এই প্রশ্নের সাথে আর কি কি আসতে পারে এটা সব পড়িয়েছি। এগুলা থেকে যদি এই টপিক থেকে যদি প্রশ্ন আসে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আপনাদের বেসিক থেকে যদি বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ে শিখতে পারেন, আপনার যে কোনো একটা চাকরি হবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি, আপনার যে কোনো একটা চাকরি হবে। যারা একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংরেজি, জিকে 4টি বিষয় শিখতে চান, আপনি যদি এই 4টা বিষয় শিখতে চান, তাহলে তাদের জন্য আমরা শুরু করেছি আমাদের সাইদুল স্যারের পেজে একদম বেসিক বা 0 থেকে ফুল কোর্স। আমাদের এখানে ফুল কোর্স আছে। কি কি কোর্স আছে আমরা এক নজরে দেখি। প্রাইমারি কোর্স আছে, আমাদের নিবন্ধন কোর্স আছে, এখানে আমরা ভর্তি নেই। তারপরে 10 থেকে 20তম গ্রেডের কোর্সে আমরা ভর্তি নেই। আর এই কোর্সগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল কোর্স। আপনি নিবন্ধন, প্রাইমারি অথবা 10 থেকে 20তম গ্রেডের যে কোনো একটা কোর্সে আপনি চাইলে ভর্তি হতে পারবেন এখনই। আমাদের এই কোর্সগুলোর একটু পরিচয়টা দিয়ে দেই, কিভাবে হবেন, তারপর কেন হবেন, তারপর এখানে কি কি সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে এবং এখানে কত টাকা পে করতে হবে, এই ক্লাসগুলো আপনি কিভাবে করবেন। আচ্ছা, দেখেন এখানে প্রাইমারি ফুল কোর্স আছে, প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগের ফুল কোর্স আছে, 19তম নিবন্ধন প্রিলি ফুল কোর্স, 10 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত ফুল কোর্স আছে। আমাদের এই ক্লাসের যে কোনো একটাতে যদি আপনি ভর্তি হন, প্রত্যেকটা ক্লাস আপনার রেকর্ড থাকবে এবং প্রতিটা ক্লাসের উপরে আমরা এক্সাম নেব, পরীক্ষা নেব। এবং একটা কোর্সে যদি আপনি ভর্তি হন, আমরা ওই কোর্সের 4টা বিষয়ের আমরা প্রায় 1200 টাকা মূল্যের হাইলাইটস আপনাকে দিব। 1200 টাকা মূল্যের হাইলাইটস আপনাকে ফ্রিতে দিব বলা চলে। তো আমি একটা সময় দিব, যারা লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন, ঠিক আছে? এখানে আসলে কোর্স ফি আমরা নির্ধারণ করেছি 3500 টাকা, কিন্তু লাইভ চলাকালীন সময় আমি লিখিয়ে দিয়েছি 1750 টাকা। এই 1750 টাকা যারা দিবেন তারা হচ্ছে এখনই ভর্তি হতে পারবেন
এখনই আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, ডেইলি সায়েন্স, এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা ধরে 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 আপনাকে পড়াবো, অনেক যত্ন করব আমরা, ঠিক আছে? তাহলে 1750 টাকা দিবেন। তবে না, 1750 টাকা আমি বাদ দিলাম। 1750 টাকা আমি আরেকটু অনার করি আপনাদের, সেটাতে 1750 টাকা দিতে হবে না। যান, আপনারা কেউ যদি এখন ভর্তি হন, আমি জাস্ট 15 মিনিট সময় দিব। এই 15 মিনিটের মধ্যে আপনি জাস্ট 1450 টাকা দিবেন। 1450 টাকা পাঠাবেন, পাঠিয়ে লিখবেন পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখবেন, আর 3 ডিজিট, লাস্ট 3 ডিজিটটা লিখবেন, লাস্ট 3 ডিজিট। যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন, টাকা পাঠাবেন এই নাম্বারে, অন্য নাম্বারে না। 01767 26 57 58, 01767 26 57 58। একজনে বলেছেন কোন সময় ক্লাস আরম্ভ হবে? আমাদের ক্লাসটি আরম্ভ হবে সকাল 10টায়, একটা ক্লাস আছে। আপনি চাইলে 3টার বেসে আছে, 5টায় আছে, আবার আমাদের হচ্ছে রাত 9টার বেসও আছে। আপনার যে কোনো সময় আপনি ভর্তি হতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি কোন সময় ভর্তি হবেন আমাদেরকে জানালে আমরা আপনাকে সেই ব্যাচের মধ্যে ভর্তি করাবো, ঠিক আছে? এখানে যে সকল বিষয়গুলো পড়াবো সেই বিষয়গুলো হচ্ছে যেমন বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে জিকে, তারপর হচ্ছে ডেইলি সায়েন্স, আর হচ্ছে ম্যাথ। এই হচ্ছে বিষয়, মূলত হচ্ছে এই বিষয়গুলোর উপরে আপনাকে পড়াবো একবার বেসিক থেকে ধরে ধরে। আপনাদেরকে 15 মিনিট সময় দেওয়া হলো, 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আপনি যদি ভর্তি হতে চান তাহলে 1450 টাকা জাস্ট পাঠাবেন, ঠিক আছে? 1450 টাকা পাঠাবেন। এটা হচ্ছে বিকাশ অথবা নগদে, বিকাশ অথবা নগদে পাঠাবেন, ঠিক আছে? পাঠিয়ে এখানে ডান লিখে দিবেন, ঠিক আছে? আপনি ডান লিখবেন, পেমেন্ট ডান। দেরি হয়ে গেছে ক্লাসে জয়েন দিতে। আচ্ছা, সুজন, মোহাম্মদ আলী সুজন, অনেক দেরি করে ফেলেছেন, তার মানে আর দেরি করবেন না কোনোদিন। আমাদের ক্লাস তো নির্দিষ্ট একটা সময় হয় 7টায় আর হচ্ছে 9টায়। যেদিন 7টা হয় 9টায় হয় না, যদি 9টায় হয় 7টায় হয় না। আর যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লাস থাকে তাইলে আমরা 7টায়ও নেই, 9টাও নেই। সাইদুল স্যারের পেজের মধ্যে লাইভ ক্লাস হয়, ঠিক আছে? প্রতিদিন একটা লাইভ ক্লাস হয়, এটা মাথায় রাখবেন। আমার চোখে -0.75 পাওয়া আছে, সরকারি চাকরি করতে কোনো ধরনের অসুবিধা হবে? আমার চোখে -0, না, আপনি তো মনে হয় বিশেষ একটা সুবিধা পাবেন, ঠিক আছে? বিশেষ একটা সুবিধা পাবেন আপনার এই অবস্থার মানে অসুবিধার জন্য, ঠিক আছে? বিশেষ সুবিধাতে আপনি চাকরি পাবেন। লাস্ট সময় কবে আছে? লাস্ট বলতে কোনো কথা নেই। আপনি যদি এখন ভর্তি হতে চান, এখনই হচ্ছে লাস্ট সময়। কারণ অফার কি আমরা সবসময় দিব? নো, অফার হচ্ছে এখন চলছে 1450 টাকা। আপনি যদি ভর্তি হন, এই নাম্বারটা দেখেন, 01767 26 57 58, এই নাম্বারে হচ্ছে টাকা পাঠাবেন, ঠিক আছে? বিকাশ অথবা নগদ। আর যদি রকেটে পাঠান তাহলে হচ্ছে এই নাম্বারে দ্রুত পাঠাতে হবে, হ্যাঁ? কারণ আবার নামাজের টাইমে হয়ে যায়, ওই সময় আর সুযোগ থাকে না। আমি 15 মিনিট সময় বেঁধে দিয়েছি, এই সময়ের মধ্যে পাঠাতে হবে, দ্রুত। আপনারা যারা ভর্তি হচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ টাকা পাঠিয়েছেন, যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য হচ্ছে আমরা এই যে হাইলাইটগুলো রেডি করেছি, আমাদের হাইলাইটগুলো আপনাকে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব, ওকে? আপনাকে আলাদা করে আর বই কিনতে হচ্ছে না, আমরা কিন্তু এগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এগুলো আপনাদের জন্য, ঠিক আছে? এগুলো আপনাদের জন্য। আপনার ঠিকানা পাঠাবেন, ওই ঠিকানা অনুযায়ী আমাদের এই হাইলাইট চলে যাবে ইনশাআল্লাহ। অঙ্কেতে বেশি সময় দরকার আমার। নাম মোহাম্মদ আব্দুর রশিদ। জি, আপনার যদি
অঙ্কতে বেশি সময় দরকার হয়, নো টেনশন। আমাদের এখানে খুব চমৎকার টিচার আছে ম্যাথের, উনি একজন বিসিএস ক্যাডার। আপনি নিশ্চিন্তে থাকেন, এখানে ভালো ক্লাসে পাবেন। প্রাইমারি প্রধান এবং সহকারী দুটাই হবে, জি দুটাই। আপনি যদি ভর্তি হন দুটাতেই আপনি ভর্তি হতে পারবেন, ঠিক আছে। জাস্ট 1450 আপনি এই দুইটা সুযোগে পাবেন, ঠিক আছে। তবে বই পাবেন একটা, ঠিক আছে, বই পাবেন কিন্তু প্রাইমারির। স্যার বিশেষ সুবিধাটা কি যদি একটু বলতেন। আচ্ছা, বিশেষ সুবিধা বলতে এগুলো সবকিছু এখানে বলে দিলে কেমন হবে? যারা পেইড বেসে আছে তারা বললো যে ভাই এখানে সবকিছু বলে দিচ্ছেন। শুনুন, বিশেষ সুবিধা হচ্ছে আপনাকে কিছু টেকনিক আমরা শিখিয়ে দেবো এখানে। পরীক্ষা যদি নাও আসে, প্রশ্ন যদি আপনি কমন নাও পান, তারপর আপনি অ্যান্সার করতে পারবেন, এমন কিছু টেকনিক আপনাকে হজম করানো হবে। এবং আপনাকে আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রতিটা লেকচার শেষ হবে একটা আমরা পরীক্ষা নিয়ে নিই। এখন এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে কি করলেন, নিজেকে হচ্ছে আপনি যাচাই করে নিলেন। আবার আরেকটা সুবিধা হচ্ছে যারা আর্থিক সমস্যা আছে তাদের অর্থনৈতিকভাবে আমরা যদি এটা সাপোর্ট দিতে পারি, আমরা যদি কিছু টাকা কম নিই তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারি, এটা হচ্ছে একটা বিশেষ সুবিধা, ঠিক আছে। তবে এখন তো আমি যেহেতু একটা অফার দিয়েছি 1450 টাকা, দেখেন 1200 টাকা মূল্যের আপনি হাইলাইটে পেয়ে যাচ্ছেন, মাত্র 1450 টাকা দিচ্ছে এখন নামে মাত্র। এটা আমি বলে হচ্ছে নামে মাত্র। একজনে বলেছে আপনার নাম্বার দেন। আচ্ছা, আমার নাম্বার দেওয়ার কি দরকার, এই যে নাম্বার একটা আছে তো, এখান থেকে আপনি হচ্ছে ইয়ে করেন, টাকা পাঠিয়ে দেন। হ্যাঁ, আগের ক্লাসগুলো সব পাবেন ইয়োবো, আপনি আগের ক্লাসগুলো সব পাবেন, ঠিক আছে। আমার ব্যক্তিগত কোনো নাম্বার নাই, ঠিক আছে, আমার ব্যক্তিগত নাম্বার নেই। এই নাম্বারটা হচ্ছে পাবলিক, আপনি এই নাম্বারে আপনি টাকা পাঠান, নিশ্চিন্তে থাকেন। আপনাকে আমরা সঠিক গ্রুপে আমরা অ্যাড করে দিব। আপনি কোন বিষয়ে ক্লাস নেবেন? আমি সাধারণ জ্ঞান বিষয়ে ক্লাস নিব। সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্ট, এই দুইটা অংশ আপনি আমার 3 থেকে 4টা ক্লাস করলে আশা করি যে একটা ফরম্যাট দাঁড়াবে আপনার ভিতরে। সাধারণ জ্ঞানের ভয় আশা করি আর থাকবে না। আচ্ছা স্যার, আমার পক্ষে নির্দিষ্ট সময় ক্লাস করা সম্ভব নয়, আমাকে ক্লাসগুলো দেয়া যাবে যদি ভর্তি হই? জি, আপনাকে আমরা একটা ক্লাস লিঙ্ক দিব। আপনি যদি নির্দিষ্ট সময়ে ক্লাসটি না করতে পারেন, এই ক্লাসগুলো রেকর্ড থাকবে। এই রেকর্ড থেকে আপনি যতবার খুশি ততবার আপনি দেখতে পারবেন, ঠিক আছে। ওখানে অ্যাক্সেস দেয়া আছে, এমন না যে দুপুরে দেখবেন বা রাত্রে দেখবেন এরপরে দেখতে পারবেন না, ব্যাপারটা এমন না। আপনি যতবার খুশি ততবার দেখবেন। প্রতিটা ক্লাসের উপরে আবার পরীক্ষা, বুঝতে পেরেছেন? প্রতিটা ক্লাসের উপরে আবার পরীক্ষা, ওকে। তাহলে লাইভ যদি কেটে যায় তাহলে 3500 টাকা দিতে হবে, 3500 টাকা দিতে হবে, ঠিক আছে। আর লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন তাহলে মাত্র 1450 টাকা পাঠাবেন, 1450 টাকা পাঠাবেন আপনি লাইভ চলাকালীন সময়ে যদি আপনি পাঠান 1450 টাকা। জি আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদের অনেক অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের এখানে ভর্তি হয়েছেন। আমি তাদের একটু লাস্ট ডিজিটগুলো পড়ি, যেমন 662 থেকে টাকা এসেছে আলহামদুলিল্লাহ, 469 থেকে টাকা এসেছে, 259 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে টাকা এসেছে 0088 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। টাকা এসেছে 025 থেকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই যারা যারা ভর্তি হচ্ছেন প্লিজ পেমেন্ট ডান লেখেন। স্যার পেমেন্ট ডান লিখার পরে সিক্রেট গ্রুপে অ্যাড করা হয়নি। আপনি কখন ভাই পেমেন্ট ডান লিখলে আপনাকে এখনই আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি, নো টেনশন। আপনি ভর্তি হবেন, এর দায়িত্ব আপনাকে গ্রুপে অ্যাড করা, এটা দায়িত্ব কিন্তু আমাদের, ঠিক আছে। ইভেন আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন, প্রয়োজনে আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন, আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। আজকে রাতের মধ্যে আপনার বই, আপনার যে হাইলাইটগুলো, এই যে হাইলাইটগুলো দেখেছেন আপনারা, এই হাইলাইটগুলো আজকে রাতের মধ্যে আপনার নাম অনুযায়ী লিস্টেড হয়ে যাবে, ঠিক আছে। কালকের মধ্যে আমরা সকালে 10টার মধ্যে এগুলা কুরিয়ার করে দিব, এর পরের দিন বা এর পরের দিন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন। ওকে, তো যাদের স্বপ্ন একটি সরকারি চাকরির
যাদের স্বপ্ন একটি সম্মান নিয়ে বাঁচতে, তাদেরকে বলবো যে এই সুযোগটা আপনি নেন। জি, লিটন হাসান লিটন, যে আমরা ভাই টাকা পেয়েছি। আপনার মতো অনেকেই টাকা পাঠিয়েছে কিন্তু পেমেন্ট ডান লিখে না, এটা কিন্তু ঠিক করেন না আপনারা। ঠিক আছে, এটা কিন্তু ঠিক করেন না। ঠিক আছে, আবার অনেকে যে টাকা পাঠিয়েছেন 1450-এ পাঠাইছে। ঠিক আছে, 50 টাকা বাড়াইয়া পাঠাই দেন। আচ্ছা যাক, 50 টাকা বাড়াইতে হবে না, আপনি 1450 টাকা পাঠিয়ে আপনি কি লিখবেন? পেমেন্ট ডান। ওকে, পেমেন্ট ডান লিখবেন। ঠিক আছে, এবং লাস্ট 3 ডিজিট যে নাম্বার থেকে পাঠিয়েছেন, আর আপনি হচ্ছে এই নাম্বারে টাকাটা পাঠাবেন। দ্রুত করতে হবে, এই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন। 1000 দিব কেন? 1000 দিবেন কেন বলেন? আপনার টাকা পয়সা কি নাই? স্যার, আমার মেয়েকে আপনার ক্লাস করাতে চাই, কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? মোহাম্মদ আলী সুজন, মতলব দক্ষিণ চাঁদপুর। আচ্ছা, আপনার পাশে আমার বাসা। আমার বাসা হচ্ছে হাজীগঞ্জ। ঠিক আছে, হাজীগঞ্জ। আপনাদের মতলব পাইলট স্কুলে আমার একটা ফ্রেন্ড চাকরি করে। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড মতলব পাইলট স্কুলে চাকরি করে। জিজ্ঞেস করেন, টিচারদের জিজ্ঞেস করেন যে সোহেল ভাইকে, তাহলে দেখিয়ে দিবে। স্যার, অ্যাড্রেস কিভাবে দিব? আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হচ্ছে আপনি মেসেজ দিবেন, অথবা এখানে যে লিখে দিবেন যে পেমেন্ট ডান। আপনি পেমেন্ট ডান লিখলে আমরা গ্রুপের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ জি, অনেকে টাকা পাঠাচ্ছেন। এই যে আমাদের, আমি যদি একটু পড়ি, আলহামদুলিল্লাহ অনেকে টাকা দিচ্ছেন। 611, জি ভাই আপনার টাকা এসেছে। 492 আপনার টাকা এসেছে। 122 আপনার টাকা এসেছে। 059 05992 আপনার টাকা এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা আপনারা যারাই ভর্তি হচ্ছেন, জি ইয়াসমিন আক্তার, আপনি 1450-এ পাঠাইছেন, আপনি কিপটা, আপনি 50 টাকা পাঠান নাই। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি 1450 টাকাই দিয়েছেন। আচ্ছা, এখন 500 দিব, বাকিটা সামনের মাসে দিব। জব করি বাট টাকা নেই। আচ্ছা, যারা এমন বলছেন যে আসলে এখন তো টাকা নেই, তাদের জন্য এখানে আমরা সুযোগ রেখেছি। হ্যাঁ, এখানে আসলে অমানবিক নই। যাদের আর্থিক অসুবিধা আছে, হ্যাঁ আর্থিক কোনো সমস্যা যদি থাকে, তাহলে এই নাম্বারে কল দেন এখনই, আমরা আপনার নোট রাখবো। ওকে, মানে অফার শেষে তবু যাদের আর্থিক সমস্যা, অফার পেতে নিচের নাম্বারে এখনই কল দিবেন। এই যে কয়টা নাম্বার দিয়েছি, প্রত্যেকটা নাম্বারই এখন আমাদের কলাররা অলরেডি নিয়ে আছেন, বা ফোন তাদের কাছে আছে, আপনার ফোন ধরবে, আপনি আপনার সুখ দুঃখের কথাগুলো বলে দেন। ঠিক আছে, জি নন ক্যাডার আমার ফ্রেন্ড, যে আপনাদের মতলব পাইলট স্কুলে আছে, বলবেন। ঠিক আছে, যে আপনাদের এখানে শাহেদ, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির আমার বন্ধু, তো খুব ভালো, সে নিয়ে আসবে, সে আপনাকে একবার অ্যাড্রেস দিয়ে দিবে আমি কোথায় থাকি। ওকে, আচ্ছা, পেমেন্ট ডান করেছেন। ওকে, হ্যাঁ জি, টাকা এসেছে ভাই, নো টেনশন, টাকা এসেছে। আপনারা দ্রুত এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনি অফারটা নেন। আমরা দেখি যে চেষ্টা করব আপনার যে আর্জি সে অনুযায়ী আমরা চেষ্টা করতে, আপনাকে একটু ছাড় দিতে। আমার পেমেন্ট ডান, আচ্ছা করতেছি হাসিবুল হাসান, আমরা করতেছি। এই যে নাম্বারগুলো দিয়েছি না, আমাদের প্রত্যেকটা কলার এখন একটু ব্যস্ত, সবাই ফোন দিচ্ছে তো ফোন ধরতেছে। নো টেনশন, আপনাকে আজকে রাতের মধ্যে আমরা গ্রুপে অ্যাড দিচ্ছি, নো টেনশন। আপনি জাস্ট স্ক্রিনশটটা দিয়ে রাখেন যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। দ্রুত করতে হবে, একটু দ্রুত। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যে নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হবেন সেটা হচ্ছে এই যে নাম্বারটা আমি দিয়েছি বিকাশে। এখন যদি ভর্তি হন জাস্ট 1450 টাকা দিয়ে, ঠিক আছে, পাঠায়া লিখবেন হচ্ছে পেমেন্ট ডান। ঠিক আছে, পেমেন্ট ডান লিখে দিবেন। স্যার, আমি এই টাকা
কি পার্সোনাল? স্যার আমি এটা কি পার্সোনাল দিব? ইয়েস, আপনি পার্সোনালে পাঠাবেন। এই যে পার্সোনাল এবং বিকাশের পার্সোনাল এবং নগদে সেন্ড মানি করবেন, হ্যাঁ, এটা পার্সোনাল নাম্বার। স্যার আবেদন কবে থেকে শুরু? আগামী মাস থেকে ইনশাল্লাহ। আর প্রাইমারি যেটা, এটা এই মাসের 21 তারিখ থেকে। ঠিক আছে, প্রাইমারির যে প্রধান শিক্ষক নিয়োগ এর সার্কুলার হয়েছে, এই মাসের 21 তারিখ থেকে শুরু হবে, আগামী মাসের 20 তারিখে আবেদনের টাইম শেষ হয়ে যাবে। ঠিক আছে, কি বললেন? এখন 500 দিব, বাকি সামনের মাসে দিব 5 তারিখ। আচ্ছা আপনি কল দেন, হ্যাঁ, কল দিলে আমরা একটু নোট করে রাখতেছি, নো টেনশন। পাঠান, টাকা পাঠিয়ে দেন, টাকা পাঠিয়ে দেন, আমরা গ্রুপে অ্যাড করে ফেলবো। আমার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে, চাঁদপুর হাজীগঞ্জ। আসেন, চাঁদপুর হাজীগঞ্জে এসে বেড়াইয়া যান। আচ্ছা, দ্রুত পাঠাবেন, হ্যাঁ। আবার আপনারা যদি কেউ এই কোর্সগুলোতে ভর্তি না হয়ে, যদি অনেকে চিন্তা করছেন যে না আমি এমন একটা কোর্সে ভর্তি হব যেখানে প্রত্যেকটা সাবজেক্টের মানে প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা 10 থেকে 20তম গ্রেড। এখানে যদি আপনি ভর্তি হন প্রিলি এবং লিখিত, একটা ফিতে জাস্ট 1450 টাকার মধ্যেই ক্লিয়ার। জি, বরিশালে আমি আসবো ইনশাল্লাহ, বরিশালে যাচ্ছি। ঠিক আছে, 1450 টাকায় আপনি হচ্ছে এই সুযোগটা পাচ্ছেন অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের জন্য। দ্রুত পাঠাতে হবে। আপনাদের আপনাদের অনেকের ভিতরে খুবই হতাশা কাজ করছে যে আমি তো এখন চাকরি নেই, আমি এখন কি করব। এই হতাশাটা কিন্তু একসময় আমারও ছিল। বিশ্বাস করেন, আমি ক্লাস নিতাম, বাট আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল আমার কবে চাকরি হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। ঠিক আছে, তো আপনি যদি চেষ্টা করেন তাহলে স্রষ্টা আপনার পরিশ্রম অনুযায়ী আপনাকে একটা না একটা প্রফেশন নির্ধারণ করে দিবে। তবে শিক্ষকতা যদি সেটা হয়, এটা হচ্ছে মহান পেশা। শিক্ষকরা সব জায়গায় সম্মানিত হন, সবাই দেখলে সালাম দেয়। শিক্ষকদেরকে মানে একবার অনেক টাকা দিলেই সন্তুষ্ট করা যায় না, শিক্ষকরা সালাম নিয়ে নিয়ে কিন্তু অনেক সন্তুষ্ট হয়ে যায়। ঠিক আছে, একটা স্টুডেন্ট যখন ভালো একটা চাকরি পায় অথবা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হওয়ার সুযোগ পায়, এটা যখন কোনো শিক্ষক শুনে যে আমার স্টুডেন্ট তার এই সফলতা, এর চেয়ে বেশি খুশির আর কিছু হতে পারে না। ঠিক আছে, তো এই জন্য অনলাইনে কোচিং হয়ে অনেক ছাত্রছাত্রীর উপকার হয়েছে। জি, এটা খুব ভালো বলেছেন আপনি। অনলাইনে না হলে আসলে অফলাইনে এগুলো সম্ভব না। ঠিক আছে, অনলাইনে দেখা যায় 2, 4, 5টা ক্লাস বাড়িয়ে নেওয়া যায়, অফলাইনে এত সুবিধা নাই, সিরিয়াল ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু অনলাইনের মধ্যে আপনি কি না পাচ্ছেন, এই যে এখন আপনি প্রশ্ন করতেছেন আমি উত্তর দিচ্ছি না, উত্তর কিন্তু দিচ্ছি আমি। তো অফলাইনের মধ্যে কি হতো, আপনি সরাসরি প্রশ্ন করতেন, আমাকে সরাসরি দেখতেন, তাহলে কি হতো, পার্থক্য বেশি না? পার্থক্য কিন্তু বেশি না। আপনি অনলাইনের মধ্যে এই সুযোগ সুবিধাটা আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছেন, অনেকেই উপকৃত হচ্ছেন আর বেশি পাচ্ছেন সুবিধা, সময় বাঁচতেছে, আপনার চাকরি করতেছেন। আর অফলাইনে ভর্তি হলে দেখা যাচ্ছে যে আপনাকে অফিস বন্ধ করতে হতো, আপনার কর্মস্থলে যাওয়া অনেক সময় বন্ধ করতে হতো, কিন্তু এখন আর সেটা করতে হচ্ছে না। তো যারা এই কোর্সগুলো ব্যতীত শুধু ইংলিশে ভর্তি হতে চান, শুধু ইংলিশ, যে ভাই আমি শুধু ইংলিশে ভর্তি হব, ঠিক আছে, অনলি ইংলিশে যদি আপনি ভর্তি হন তাইলে 750 টাকা দিবেন এই মুহূর্তে। 750 টাকা দিলে আপনাকে শুধু ইংলিশে ভর্তি করানো হবে। ঠিক আছে, আর যদি প্রত্যেকটা কোর্সে আপনি ভর্তি হতে চান, মানে একটা কোর্সে ভর্তি হয়ে যে 4টা বিষয় করতে চান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তাহলে আপনাকে 1450 টাকা দিতে হবে। স্যার ক্লাস কবে থেকে শুরু? আজকে ভর্তি হন, কাল থেকে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে ক্লাস নেওয়া শুরু করবো আমরা। স্যার আব্দুর রশিদ বলছে আগামী কাল দিলে কত দিব? আচ্ছা, তাহলে লাইভ চলাকালীন সময় আপনি দিতে হবে 1450 টাকা, আর যদি লাইভ কেটে যায় তাহলে 3500 টাকা। এখন তো আর 1750 দিতে হয় না, 3500 টাকাও দিতে হচ্ছে না। ঠিক আছে, আপনার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনি এই নাম্বারগুলোর যে কোনো একটা নাম্বারে কল দিয়ে সমস্যার কথা বলেন, এখানে যে নাম্বারগুলো দেয়া আছে। আর যদি একান্তই সমস্যা থাকে যে ভাই
আমাদের আসলে পসিবল হচ্ছে না, তখন আপনি এই নাম্বারটা নেন, নিয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন যে ভাই আমার আর্থিক সমস্যা, অথবা বিকাশ আমার অনেক দূরে, এমন যদি হয় তাহলে 01767265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। ঠিক আছে, যান, ফোন দিতে হবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। এই মেসেজ দিলে আমরা আপনার মেসেজটা দেখব, দেখে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আমার কমেন্ট একবারও পড়েন না, নিউজ ভান্ডার তথ্য কে বলছে পড়ি না? এই যে এখন পড়লাম। হ্যাঁ, আপনি সুন্দর একটা লেখা দেন তো, আমি এখনই পড়ব। কি লিখবেন বলেন? একটা একটা সেন্টেন্স লেখেন, একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা লিখলে সবাই খুশি হয়ে যাবে। আমাদের এখানে যারা যারা জয়েন করছে, আপনার নাম্বার, আপনার নাম পড়ব, কিন্তু আপনার নাম তো এটা না মনে হয়, নিউজ ভান্ডার তথ্য, এটা কি আপনার নাম? অনেক বড় নাম তো, তাই আমি হয়তো পড়ি না। দ্রুত করতে হবে। যদি মনে হয় যে ভাই আমি আসলে এই মুহূর্তে টাকা দিতে পারছি না, আগামীকাল 11টার মধ্যে আমি টাকা পাঠিয়ে দিব, এটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেন। স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। যদি এটাও লেখেন, আপনাকে সেই সুযোগটা দেওয়া হবে। যে অ্যাডমিট আছি, তাহলে নিবন্ধন কি আলাদা অ্যাডমিট হতে হবে? আপনি যেইটাতে ভর্তি হয়েছেন, ঠিক আছে, ওটাতে আমরা করাবো, তবে সিলেবাস প্রায় এক। ঠিক আছে, নো টেনশন। আপনি যদি চান যে ওখানে আসলে এক ধরনের পরে এই ধরনের, ব্যাপারটা এমন না, খুব কাছাকাছি সিলেবাস। ঠিক আছে, আপনি যে কোনো একটা কোর্সে করলে যথেষ্ট। সব কোর্সের পড়াশোনা একরকম, দেখেন না, প্রশ্ন সব একরকম। নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, 10 থেকে 20তম গ্রেড, সবার প্রশ্ন দেখেন একই রকম হয়। স্যার আমি এই নাম্বারে রকেট, আচ্ছা তাহলে রকেট যদি আপনি করতে চান, রকেটে করতে চাইলে এই যে আমাদের আমাদের একটা নাম্বার দেয়া আছে রকেটের, এই নাম্বারে পাঠাবেন। এই যে এই নাম্বারে 1450 টাকা পাঠিয়ে দেন। ঠিক আছে, 1450 টাকা পাঠাবেন, এখন অফার 1450। ঠিক আছে, 3500 নট, 1750 নট। জি, যারা টাকা পাঠাচ্ছেন, জি টাকা পেয়েছি, যারা টাকা পাঠাচ্ছেন এই যে নাম্বারটা দেখেন, এই নাম্বারটাতে পাঠাবেন, 01767265758, এই নাম্বারটাতে দেখেন, এই নাম্বারে পাঠাবেন।